টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। সোমবার সন্দেশখালীতে জনসভা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান সন্দেশখালী আন্দোলনের মুখ সুজয় মাস্টারের এবং রেখা পাত্রের। রাজনৈতিক গুরু এই সুজয় মণ্ডল। তবে এবার কি রেখা পাত্র তৃণমূলে? এই প্রশ্নই কিন্তু উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে যাওয়ার আগে এবার সুজয় মাস্টারের তৃণমূলে যোগদান এবং তারপরেই জল্পনা বাড়ছে এবার কি রেখা পাত্র তৃণমূলে যোগ দেবে। রেখা পাত্রের যোগদান কি সময়ের অপেক্ষায়? এই প্রশ্নই এবার রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। সোমবার সন্দেশখালীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রবিবার তৃণমূলে কংগ্রেসে যোগদান সুজয় মাস্টারের। আপনারা দেখছেন গতকাল রাতে তিনি যোগদান করেন। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ এই সুজয় মাস্টার। অন্যদিকে রেখা পাত্র তার রাজনৈতিক গুরু, এমনটাই জানিয়েছিলেন রেখা পাত্র। এবার কি তাহলে রেখা পাত্র তৃণমূলে? এই প্রশ্নই উঠছে। আপনাদের জানিয়ে রাখবো, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে সভা করবেন। তার আগে সুজয় মণ্ডলের তৃণমূলে যোগদান। ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আন্দোলন ছিল, এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করিনি, আমরা গুটি কয়েক অত্যাচারিত ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যারা তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করছিল। সেই কারণে আমাদের আন্দোলন ছিল এবং সেই আন্দোলন থেকে আমার মনে হয়েছিল যে সন্দেশখালী যেদিন শান্তি ফিরে আসবে সেদিন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেব। এই মুহূর্তে সন্দেশখালী আগের সেই শান্তির জায়গায় ফিরে এসেছে। মানুষ তার নিজের কথা বলতে পারে, মানুষ নিজের স্বাধীন অনুসারে চলতে পারে। সেই কারণে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসে এখন যোগ দেওয়ার দরকার। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন তিনি সন্দেশখালীতে আসবেন, যেটা সন্দেশখালীর মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল। তিনি আগামীকাল আসছেন। আর তার চেয়েও বড় কথা যে সন্দেশখালী যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা যে সম্পূর্ণ মিথ্যা, সে কারণেই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। যে আমি প্রথম থেকেই বলে এসেছিলাম আমি তৃণমূল ঘরানার ছেলে, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল কোনো একটা সময় আমার বাড়িতেই। এখানকার তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোক্তা ছিলেন, যারা সেই সময় জন্ম দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, গুটি কয়েক মানুষ ছিলেন, তাদের মধ্যে আমার বাড়ির লোকজনও ছিল। এবং সেই তাদের মধ্যে থেকেই আজকের সন্দেশখালী অঞ্চল সভাপতি তিনি তার পদটা পেয়েছেন। সেই আমার মনে হয়েছিল যে যোগ্য ব্যক্তিত্বের হাতে, যোগ্য মানুষের হাতে যদি সন্দেশখালী ব্যাটন আসে, সন্দেশখালী যদি শান্তি ফিরে আসে, তবে সেই আগে তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করব। তো আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস যে অবস্থায় জন্ম নিয়েছিল, আজকের বর্তমান যে তৃণমূল কংগ্রেস সেই অবস্থাতেই বিরাজ করছে, সে কারণেই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। লোকসভা ভোটের আগে বিজেপি চক্রান্ত করার চেষ্টা ছিল, সন্দেশখালীর বদনাম করে সারা ভারতবর্ষে ভোট চেয়েছিল এবং তখন সেই সময় যারা আন্দোলনের মুখ হয়েছিল তাদেরকে হায়ার করে হোক আর ভুল বুঝিয়ে হোক তারা তৃণমূলের বিরুদ্ধে একটা গর্জে ওঠার পরিকল্পনা করেছিল এবং আন্দোলনটা বিজেপিতে ট্রান্সফার হয়েছিল। এবং এরা যখন সেই সময় আন্দোলন করেছিল তারা কিন্তু ম্যাক্সিমাম লোক তৃণমূলের লোক, ফলে ফেরত দিল। সেই জমিতে এখন চাষ হয়েছে, ধানের গোলা আছে, মানুষ খুশি আছে। এই মানুষগুলো স্বেচ্ছায় ভোটের পরে আমাদের কাছে এসেছিল, তারা বলেছিলেন যে আমরা ভুল করেছি, আমরা চেয়েছিলাম জমি ফেরতের আন্দোলন, কিন্তু বিজেপি সেই হাইজ্যাক করে নিয়েছিল সেই আন্দোলনকে। ফলে সুজয়বাবুর মতো লোক, সুজয়বাবু মাস্টারমশাই, তিনি তার ভুল বুঝে আমাদের কাছে এসছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। তিনি মুখ্যমন্ত্রীর যে উন্নয়নে সামিল হয়েছেন এবং তিনি বুঝেছেন বাংলার মুখ্যমন্ত্রী সব করতে পারেন। এবং সত্যি সত্যি আজকে আমরা সেই জায়গায় স্পটে গিয়েছিলাম, দেখলাম ধানের জমি আছে, ধানের গোলা আছে, ধান চাষ হয়েছে এবং মানুষ খুব খুশি। মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন এবং তিনি এই কটা দিনের ব্যবধানেই তিনি কিন্তু সন্দেশখালী চলে এসেছেন। সন্দেশখালীর অশান্তির 1 বছর পার, ভয়ের রাত কাটিয়ে এখন অনেকটাই শান্ত সন্দেশখালী। এই আবহে সরকারি বিলি বন্টন কর্মসূচিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে ডিসেম্বর তার ওই কর্মসূচি নির্ধারিত হয়েছে। সরকারি একাধিক প্রকল্পের সুবিধা সরাসরি 100 জন প্রাপকের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
শাহজাহান কাণ্ডের পর সন্দেশখালীর মানুষের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার সন্দেশখালী আসুক, অবস্থান স্পষ্ট করুক। সেই আবহে অন্যান্য তৃণমূল নেতাদের সন্দেশখালী গেলেও দেখা যায়নি মমতাকে। বসিরহাটে লোকসভা নির্বাচনে এসে বলেছিলেন তিনি সন্দেশখালী আসবেন, সেই কথাই রাখলেন মুখ্যমন্ত্রী। বর্ষশেষে সন্দেশখালী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একগুচ্ছ কর্মসূচি নিয়ে পা রাখবেন একদা হটস্পটে। আপনারা কালকের এই সন্দেশখালীর মানুষের উপস্থিতিতেই সেটা প্রমাণ করে দেবে এবং সন্দেশখালী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ ঝান্ডার তৃণমূল কংগ্রেসের প্রতীক ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছিল বেশ কয়েকদিন ধরেই। সোমবার দুপুর 1:15 নাগাদ হেলিপ্যাডে নামার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যে জায়গায় সভা তার ঠিক পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। হেলিপ্যাড থেকে সোজা মঞ্চে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে হেলিপ্যাড চত্বরের সিসিটিভি মুড়ে ফেলা হয়েছে এবং চিরস্ত্রী বলয় করা হয়েছে। রাজ্য পুলিশ, সশস্ত্র পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ থাকবে, যাতে নিরাপত্তার কোনো রকম খামতি না থাকে। আর 2026-এ কী উন্নয়নের নিরিখে তিনি বার্তা দেন এই সন্দেশখালী মানুষের জন্য, তার অপেক্ষায় রয়েছে প্রান্তিক মানুষ থেকে শুরু করে সুন্দরবনের মানুষ। তাই প্রহর গুনছে আর মাত্র কয়েক ঘন্টা। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সেই সন্দেশখালী কর্ণখালী মিশন মাঠে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। সীমান্ত নিরাপত্তায় বিএসএফ এর গাফিলতির অভিযোগ রাজ্য পুলিশের ডিজির। তবে রাজ্য পুলিশের সক্রিয়তায় খামতি নেই বলে দাবি তার। একই সঙ্গে কাশ্মীরের জঙ্গি গ্রেপ্তারের রাজ্য পুলিশের তথ্যই সহায়তা করে বলে দাবি রাজীব কুমারের। রাজ্য সীমান্তে বিএসএফ এর নজরদারি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বিএসএফ এর নজরদারি ফাঁকফোকর বলেই অনুপ্রবেশের ইঙ্গিত ডিজির। একই সঙ্গে তার দাবি সব দিকে নজর রেখেছে রাজ্য পুলিশ। আমাদের বর্ডার, you all understand that the border management is done by BSF, and in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. রাজ্য পুলিশের ডিজির এই মন্তব্যের পরই রাজনৈতিক তরজা শুরু। দোভাল বলে একজন ভদ্রলোক আছেন, তার উপর দায়িত্ব ন্যস্ত। এনারা কি ঘুমোচ্ছেন? কিছু হলেই বলছে রাজ্য পুলিশ। ভাবে ডিজির প্রেস কনফারেন্স সাধারণত নজিরবিহীন। খুব ভয়ঙ্কর কিছু না ঘটলে ডিজির প্রেস কনফারেন্স দেখিনি। আর ডিজির মুখের ভাষাটা তৃণমূল নেতাদের মতন, এগুলো মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দোষারোপটা যদি বিএসএফ বা উনি বা ওনারা যদি একে অপরের বিরুদ্ধে করে, তাহলে রাষ্ট্রীয় সুরক্ষা তাকে উঠে যাবে। ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ এবং একে অপরের সঙ্গে সহযোগিতা, কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স এবং রাজ্য সরকারের ইন্টেলিজেন্স বসে কাজ করতে হবে। রাজ্যের ডিজির দায়িত্ব নিয়ে যখন কথা বলছেন, তখন তো উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীর দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করা। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে সমস্যার সমাধান করতে গেলে দুটি রাজ্য এবং কেন্দ্রের প্রশাসনকে একসঙ্গে বসে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাজ্য থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতারের পর দাবি ওঠে কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার সম্ভব হয়। এই জল্পনার সপাটে উড়িয়ে দিয়ে রাজীব কুমারের দাবি পশ্চিমবঙ্গ পুলিশেরই ইনপুটের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে জঙ্গি জাভেদ মুন্সি। তবে কাশ্মীর পুলিশের কাছে তার নামে অভিযোগ থাকায় তাকে হস্তান্তর করা হয়। ক্ষুব্ধ ডিজির দাবি দেশের মধ্যে যোগ্যতম পুলিশ হিসেবে কাজ করছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ। Some people try to paint as if আমরা কিছু করছি না, ওখান থেকে জম্মু কাশ্মীর থেকে ধরে নিয়ে গেছে, or এখান থেকে এটা করছে। I didn't want to say this, but I thought it is going beyond a point. We were tracking them for a couple of days, and then we decided, because he's not wanted in our case, what this normally done. In all cases, it is done like this. It is, you have seen, so please don't see things in perspective, and don't let your shoulders be used for people to paint somebody in a bad light or this thing. প্রতিবেশী বাংলাদেশের অশান্ত পরিস্থিতি রাজ্য তথা দেশে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কায় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্তের পাশাপাশি রাজ্যের অন্দরও স্থিতাবস্থা বজায় রাখতে তৎপর প্রশাসন। এক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখার কথাও বলেছেন রাজ্য পুলিশ কর্তা। কলকাতা টিভি।
পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত বিদেশ মন্ত্রকের গাইডলাইন বিভ্রান্তিকর। শনিবারই এ বিষয়ে মুখ খুলেছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। এবার পাসপোর্ট গাইডলাইন নিয়ে সরব হলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। Police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification report. পাসপোর্ট জাল করে দেশে অনুপ্রবেশের ঘটনা বেড়েই চলেছে। পাসপোর্ট তৈরির সঠিক গাইডলাইন থাকা সত্ত্বেও কিভাবে হচ্ছে জাল, উঠছে সেই প্রশ্ন। এরই মাঝে বিদেশ মন্ত্রকের পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত একটি গাইডলাইনকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধল। সেখানে পরিষ্কার পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি লঘু করে দেখানো হয়েছে। গাইডলাইনে কি বলা আছে? পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আবেদনকারীর বাড়ি যাওয়া যাবে না, তাকে পুলিশ স্টেশনেও ডাকা যাবে না। আবেদনকারীর ঠিকানা ভেরিফিকেশনের প্রয়োজন নেই, আবেদনকারীর পরিচয়ও যাচাই করার প্রয়োজন নেই, পিভিআর রিপোর্টে আবেদনকারীর সই নেওয়ার প্রয়োজন নেই। Office memorandum of the MEA about the passport puts very little thing on a police. Maybe this was done to hasten the, but we have requested them, considering the current situation in Bangladesh and other places also, and the way things are happening, we would like it this thing. We have actively pointed out the issues with the software of the passport. Then there is a issue with the distribution of passport through postal systems. There are a lot of issues. All of agencies, we need to kind of come together and handle this. রবিবারই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ঠাকুরপুকুর এলাকা থেকে গ্রেফতার হয়েছে একজন। ধৃত ব্যক্তি পাসপোর্ট জালিয়াতির মূল পাণ্ডা। প্রাথমিক তদন্তে এমনটাই উঠে আসছে। কেন্দ্রের বিদেশ মন্ত্রকের প্রকাশিত গাইডলাইন অনুযায়ী আগামী দিনে পাসপোর্ট পাওয়া আরও সহজতর হয়ে উঠবে বলে এমনটাই মনে করছে রাজ্য পুলিশ। আখেরে এতে সুবিধে হবে জাল পাসপোর্টকারীদের। ইতিমধ্যেই পাসপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সেরেছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। নয়া গাইডলাইনে পরিবর্তন আনার সুপারিশ রাজ্য পুলিশের। রিয়া মাজির রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। শেষমেশ বন দপ্তরের সাফল্য, 6 দিন পর ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনী। বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গল থেকে বাঘিনীকে খাঁচাবন্দি করল বন দপ্তর। আপাতত আলিপুর চিড়িয়াখানায় রাখা হবে তাকে। অবশেষে জালে বাঘিনী, বন দপ্তরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে জালে বাঘিনী। 3 জেলার সফর সেরে আপাতত ঘুমপাড়ানি গুলির ঘায়ে কুপোকাত। 6 দিনের লুকোচুরির পর শেষমেশ বন্দি বাঘিনী। ওড়িশার শিমলিপাল থেকে শুরু করে বাঘিনীর রাজ্য জেলা সফর শেষ হলো বাঁকুড়ার রানীবাঁধ থানার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে। ওড়িশা থেকে প্রথমে ঝাড়গ্রাম ঢোকে বাঘিনী, এরপর পুরুলিয়ার জঙ্গল হয়ে বাঁকুড়া এসে পৌঁছয়। এই 6 দিন বন দপ্তরের কর্মীদের প্রায় নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে সে। বাঘবন্দির খেলায় একরকম অ্যাডভান্টেজ নিয়েই ফেলেছিল বাঘিনী। একের পর এক ফাঁদ পাতা হচ্ছিল বনকর্মীদের। শনিবারও বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় বাঘিনীকে লক্ষ্য করে, কিন্তু সেই গুলি গায়ে লাগেনি তার। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেল 3:56 নাগাদ বাঘিনীকে লক্ষ্য করে ছোড়া হয় ঘুমপাড়ানি গুলি। সেই গুলির ডোজেই 4:15 ঘুমিয়ে পড়ে সে। এরপরেই বনকর্মীরা দ্রুততার সাথে তাকে খাঁচায় বন্দী করেন। I must congratulate both the Orissa Forest Department and West Bengal Forest Department officials for being able to capture this tiger. এবং এটা যে মানে it must have been tired because it had been traveling a lot of distances over the last few days. সুতরাং তাকে একটু এখন শারীরিকভাবে এটাকে নজর রাখতে হবে, বাট অ্যাটলিস্ট ধরা পড়েছে অক্ষত অবস্থায়, সেটাই সবচেয়ে বড় কথা। শুরু থেকেই তো বাঘটি ট্র্যাকে ছিল। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কন্টিনিউয়াসলি চেষ্টা করছিল এবং সাথে সুন্দরবন থেকে এক্সপার্টরাও ছিলেন, শিমলিপাল থেকেও বন দপ্তরের লোকজন ছিলেন এবং সাধারণ মানুষও যথেষ্ট এইবার মানে বিচক্ষণতার পরিচয় দেখিয়েছেন। মানুষ বারবার বলেছেন যে লালগড়ের ঘটনা আমরা রিপিটেশন চাই না। সুতরাং সবার মিলিত প্রচেষ্টাতেই ঘটনাটা ঘটেছে, একদিন না একদিন ধরা পড়তই। তো খুব ভালো খবর যে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, কোনো রকম মিসঅ্যাপ হয়নি, তার আগেই ট্রাঙ্কুলাইজ করা সম্ভব হয়েছে। উড়িষ্যা বন দপ্তরের যে ফেলিয়ার, সেই ফেলিয়ার থেকে যে এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা তৈরি হয়েছিল, সেটা পশ্চিমবঙ্গের বন দপ্তর, বনকর্মীরা, বনকর্তারা
এত দক্ষভাবে সেটাকে ম্যানেজ করতে সক্ষম হয়েছে এবং বিনা কোনো কনফ্লিক্ট, যেটাকে বলা হয় হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট না হয়ে যে সেই বাঘকে নির্বিঘ্নে সেখান থেকে বের করে আনা গেল, এটার জন্য আমি তাদের সাধুবাদ জানাই। বাঘিনীকে আপাতত আলিপুর চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দফতরের এই সাফল্যে কর্মী ও কর্তাদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। বকেয়া কর উদ্ধারে তৎপর পরিবহন দপ্তর। গাড়ির মালিক, বিশেষত বিলাসবহুল দামি গাড়ির মালিকদের কাছে বকেয়া কর আদায় করতে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের তরফে সচেতনতা প্রচার কর্মসূচি শুরু করা হয়েছে। দামি গাড়ির মালিকদের একটা বড় অংশের বিরুদ্ধে নিয়মিত পথ কর না মেটানোর অভিযোগ সামনে এসেছে বারবার, আর তার জেরেই বিপুল পরিমাণে রাজস্ব বকেয়া রয়েছে বলে খবর পরিবহন দপ্তর সূত্রে। রাজ্য সরকারের পরিবহন আইন বলছে রাস্তায় গাড়ি বের করতে গেলে পথ কর বা রোড ট্যাক্স মেটাতেই হয়। এক্ষেত্রে জরিমানাও বাধ্যতামূলক। আর এমন ঘটনার জেরেই বহু ক্ষেত্রে দেখা যায় গাড়ির পথ কর ও জরিমানা মিলে টাকার অঙ্ক 10 থেকে 12 লক্ষ টাকায় পৌঁছে যায়। এইভাবেই শুধু কলকাতায় দামি গাড়িগুলির ক্ষেত্রে প্রায় 80 কোটি টাকা বাকি রয়েছে। গোটা রাজ্য ধরলে টাকার অঙ্ক আরও বাড়বে বলে দাবি। শুধুমাত্র কলকাতাতেই 30% গাড়ি মালিকের কাছ থেকে রাজ্য সরকারের প্রায় 80 কোটি টাকা রাজস্ব এবং জরিমানা বকেয়া রয়েছে। এদের অধিকাংশই নামী বিদেশি গাড়ির মালিক বলে দাবি করেছে পরিবহন দপ্তর। তাই সেই বকেয়া আদায় করতে বিশেষ ছাড় দিচ্ছে রাজ্যের পরিবহন দপ্তর। মোটরযান আইন সংশোধনের ফলে ব্যক্তিগত গাড়ির মালিকেরা তাদের পুরনো গাড়ির দাম 7.5% দিয়ে সারা জীবনের কর মিটিয়ে দিতে পারবেন। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে যথাক্রমে 3, 5 ও 10 বছরের মেয়াদে কর মেটালে যথাক্রমে 15%, 30% ও 40% ছাড় পাওয়া যাবে। এই ছাড়ের বিষয়ে গাড়ির মালিকদের জানাতে বিশেষ প্রচার অভিযান শুরু করা হচ্ছে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর। বকেয়া কর মিটিয়ে দেওয়ার জন্য গাড়ির মালিকদের মোবাইলে SMS পাঠানো শুরু হয়েছে। কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা থেকে কাটমানি আদায়ের জন্য হুমকি দেওয়ার অভিযোগ করছে কাঠগড়ায় বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিজেপি সদস্য এবং তার স্বামী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল খানাকুলের জগৎপুর দক্ষিণ পাড়া এলাকায়। আবাসের টাকা নিয়ে একই বিতর্কের শেষ নেই। কখনো তালিকায় নাম উঠছে অযোগ্যদের, আবার কখনো উঠছে স্বজন পোষণের অভিযোগ। এই আবহে আবাস প্রকল্পের টাকা থেকে কাটমানি আদায়ের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। খানাকুল 2 নম্বর ব্লকের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের জগৎপুর দক্ষিণ পাড়া এলাকার ঘটনা। ওই এলাকায় বাংলার বাড়ি প্রকল্পে উত্তম কোটাল, আরতি কোটাল, সোমা কোটাল, মাম্পি পল্লে সহ অন্যান্য কয়েকজনের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকেছে। উপভোক্তাদের অভিযোগ, তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা জানতে পেরেই ওই এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যা অপর্ণা বর ও তাঁর স্বামী বুধন বর তাদের কাছে 10,000 টাকা করে কাটমানি দাবি করেছেন। কখনো তাদের বাড়ির সামনে গিয়ে, আবার কখনো নিজেদের বাড়িতে ডেকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি দ্বিতীয় কিস্তির টাকা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগও উঠছে পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অপর্ণা বর। আমরা কোনো কাউকে চাইনি, আর আমাদেরও এটা কর্তব্য যে আমরা লোককে যাতে দিতে পারি, দিলে আমাদের নাম হবে যে হ্যাঁ এই মেম্বার দাঁড়িয়ে ছিল, অপর্ণা বর দাঁড়িয়ে ছিল, এইগুলো দিয়েছে। কিন্তু ওরা টিএমসির লোক, ওরা চাইছে যে ওদের নামে দুর্নাম ছড়াই। ওনারা আসছেন শুনেছি, কিন্তু লিখিতভাবে বা কোনো কিছু আমাদের কাছে আবেদন আসেনি। এবং বিভিন্নজন বিভিন্নভাবে বিরোধী রয়েছে, যেহেতু এটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তাই সেই জন্য হয়তো মন্তব্য করতে পারে, কিন্তু সেইটা নিয়ে তো আমাদের বক্তব্য নেই। আমাদের কাছে কোনো লিখিত আসে না, মানে জানি না, গতকাল আমরা পঞ্চায়েতে ছিলাম না। তৃণমূলের আবাস দুর্নীতির প্রসঙ্গ তুলে যতই শাসক দলকে কোণঠাসা করতে চাক বিজেপি, নিজের জমি এক চুলো ছাড়তে নারাজ তৃণমূল। প্রত্যেক বিজেপি পরিচালিত পঞ্চায়েত দুর্নীতির আখড়া, দাবি তৃণমূলের। এটা নতুন কিছু নয়, বিজেপির চরিত্রই এটা হয়ে গেছে। কোথায় ইরিগেশনের কাজ হচ্ছে, এমএলএ নিজে যে সেখানে তোলা তুলতে যাচ্ছে। ধান্যগড়িতে এইরকম অভিযোগ আমাদের কাছে মুহুর্মুহু অভিযোগ আসছে, কাটমানি তুলছে। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা ও তাঁর স্বামীর নামে খানাকুল 2 নম্বর বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা।
খানাকুল থেকে দীপঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আবাসের সুবিধা পেতে কাউকে টাকা দেবেন না, মাইকিং করে অভিনব প্রচার তৃণমূলের। আবাস যোজনার উপভোক্তাদের সচেতন করতে দলীয় স্তরে উদ্যোগ। দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চলের ঘটনা। কোন নেতা বা কোন সদস্য বা কোন ব্যক্তি অসৎ উপায় ভাবে যদি টাকা চেয়ে থাকে বা টাকা নিয়ে থাকে, আপনারা কাউকে সেই টাকা দিবেন না। আবাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নেওয়ার ভুরি ভুরি অভিযোগ রয়েছে রাজ্যে। অভিযোগে তীর গিয়ে কখনো বিঁধেছে রাজ্যের শাসক দল তৃণমূলের কর্মী প্রতিনিধিদের গায়ে। ঘাসফুল শিবিরে বেড়েছে অস্বস্তি। এবার এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল দুবরাজপুর ব্লকের হেতমপুরে। আবাসের ঘর পেতে কাউকে টাকা দেবেন না, দলীয় স্তরে পাড়ায় পাড়ায় মাইকিং করে প্রচার শুরু করলো তৃণমূল। কেউ টাকা চাইলে কি করা উচিত, প্রচারের মাধ্যমে তাও জানিয়ে দেওয়া হলো। আপনারা যে টাকা ঢুকেছে সেখান থেকে আমাদের কোনো নেতৃত্ব বা কোনো স্টাফ বা কোনো দালাল কোনো ব্যক্তি যদি আপনাদের কাছে কোনো টাকা চায়, তো আপনারা কোনো রকম কোনো টাকা তার কোনো ব্যক্তিকে তুলে দেবেন না। এই টাকা থেকে আপনারা অবশ্যই বাড়ি বানাবেন, এমনও নয় যে এই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করবেন। এবং যদি আপনার কোনো ব্যক্তিকে কেউ কমিশনের জন্য জোর চায় বা কাটমানির জন্য জোর চায়, তাহলে এসে তারা আমাদের দলীয় কার্যালয় বা গ্রাম পঞ্চায়েত অফিসে জানাতে পারেন। আমরা দলীয়ভাবে এবং সরকারিভাবেও আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত। কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না। গত লোকসভা ভোটের প্রতিটি প্রচারে সরব হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। পরবর্তীতে কেন্দ্রের ওপর ভরসা ছেড়ে নিজেরাই প্রকৃত উপভোক্তাদের হাতে টাকা তুলে দেওয়ার কথা জানায় রাজ্যের শাসক দল। অভিযোগ সার্ভে করা সত্ত্বেও কিছু তৃণমূল কর্মী সমর্থকদের অহেতুক নাম থেকে গিয়েছে আবাসের তালিকায়। কারোর বিরুদ্ধে উঠেছে আবাসের ঘরের জন্য কাটমানি চাওয়ার অভিযোগ। বলা বাহুল্য, নিন্দুকদের মুখে কুলুপ আটতেই অভিনব উদ্যোগ নিল তৃণমূল। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের জমি দখলের অভিযোগ। জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোলের দাদকা এলাকার ঘটনা। এবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের জমি জোর করে দখল করে নেওয়ার অভিযোগ। উত্তর আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের পাশে ধাদকা এলাকার ঘটনা। প্রাক্তন কাউন্সিলর দীপক সাউ জানান, গত শনিবার তিনি খবর পান যে তার জমি কেউ বা কারা দখল করছেন। ঘটনাস্থলে পৌঁছলে জমি কারবারিদের সঙ্গে তার তীব্র বচসা শুরু হয়। আদালতে স্থগিতাদেশ নির্দেশ থাকার পরেও কিভাবে কাজ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একটা অপোনেন্ট পার্টি ঝামেলা চলছিল, তো ওটা কেস হয়েছে, কোর্টে অর্ডার আছে, স্টপ অর্ডার কোর্ট ইস্যু করেছে। তারপরে অজয় সিং আর রঞ্জিত সিং জোর করে জায়গাটা আমার দখল করছে, বলছে কি আমি করব, আমি আসানসোলের মাফিয়া বটি। এই উল্টো পাল্টা বয়ান দিচ্ছে আর জোর করে আমাকে মারলো। এই দেখুন মেরেছে। এখন 1 महीना पहले झमेला हुआ था, अब फिर देखिए फिर वही कर रहा, मारपीट कर रहा, झगड़ा झमेला कर रहा है। इस तरह करके करेगा, गुंडामी करके जमीन को दखल कर रहा है। ये लोग यही काम है। অন্যদিকে জমি কারবারিদের দাবি ওই জমি তাঁদের। প্রাক্তন কাউন্সিলর কাজে বাধা দিচ্ছেন। এসে একটা এক্স কাউন্সিলর সব জমিতে গিয়ে একটা কেস করে বলে এটা আমার আছে। আপনি যদি এর কেসটা দেখবেন তো মোটামুটি দেখবেন এখনো ইনি 10টা থেকে বেশি কেস করে রেখেছেন। সব জায়গাতে না বলে কি আমারই আছে, সব জায়গা বলেন কি এটা আমি কিনেছি। তো যদি ইনি সবই কিনেছেন তো তাহলে ওটা তো এলার পার্চাতে তো নাম হওয়া উচিত। এলারতে কোনো নামই নিয়ে না, এলারতে পুরো উমরে আর ওর ওয়াইফের নাম আছে, ও জানাতে যার থেকে আমরা কিনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ। দুপক্ষকে ডেকে পাঠানো হয় আসানসোল উত্তর থানায়। রবিবার পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সোমবার জমি মাপজোক করার কথা বলা হয় বলেই সূত্রের খবর। যদিও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাবি আগামী 25শে জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ নির্দেশ রয়েছে। বিষয়টি মন্ত্রী মলয় ঘটককে জানিয়েছেন দীপক সাউ, ফোনের মাধ্যমে জানিয়েছেন জেলা শাসককেও। মন্ত্রী মলয় ঘটক কাছে রিকোয়েস্ট করব যে দেখুন এরা জোর করে জায়গা দখল করছে, আপনি কাইন্ডলি দেখুন কোর্টের অর্ডার থেকে ভায়োলেট করতে পারে না, এরা কোর্টের অর্ডার ভায়োলেট করছে আর রোজ জোর করছে। এরা কে আছে জায়গাটা? কতটা জমি আছে আপনার? 6 কাঠা 8 ছাটা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ। দুপক্ষকে ডেকে পাঠানো হয় আসানসোল উত্তর থানায়। রবিবার পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সোমবার জমি মাপজোক করার কথা বলা হয় বলেই সূত্রের খবর। যদিও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাবি আগামী 25শে জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ রয়েছে। কেন মাপজোক করা হবে? এরপর দীপক সাউ বিষয়টি জেলা শাসককে জানান। মন্ত্রী মলয় ঘটককেও বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি।
আসানসোল থেকে উৎপল পাথরের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।